পশ্চিমবঙ্গ সরকার সিবিআই তদন্তের ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক এফআইআর করে তদন্ত করতে থাকার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ চেয়ে একটি অরিজিনাল স্যুট দাখিল করেছিল 2021 সালে। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ 10ই জুলাই মহামান্য সুপ্রিম কোর্ট একটি অর্ডার দিয়েছে, যে অর্ডারটি নিয়ে গতকাল থেকেই বলা যেতে পারে মিডিয়াতে একটি খবর দেখানো হচ্ছে এবং সেটি নিয়ে অনেকেই আমার কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছিলেন যে দাদা, এই যে সিবিআই তদন্তের ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে রাজ্যের অনুমতি প্রয়োজন, তো এই যে মামলা এবং এই মামলায় যে সুপ্রিম কোর্টের অর্ডার, সেই বিষয়ে একটি ভিডিও করুন। তো সেই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব যে রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টে এই মামলাটি করেছিল এবং সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দিলেন, সে জাজমেন্টটিও আপনাদের সাথে এই ভিডিওতে দেখাবো এবং মূল মামলার বিষয়বস্তু নিয়েও আলোচনা করব। অনুরোধ করব যেন আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখেন। দেখুন, এই মূল মামলাটি করা হয়েছিল একটি আইনকে কেন্দ্র করে। যে আইনটি ছিল কি? এইটি ছিল জেনারেল কনসেন্ট অর্ডার। পূর্বে 1989 সালে পূর্বের সরকার, রাজ্য সরকার, লেফট গভর্নমেন্ট যখন রাজ্যে ছিল তখন তারা এই জেনারেল কনসেন্ট অর্ডার পাস করেছিল। তার মানে কি, সিবিআই রাজ্যে যদি কোনো তদন্ত করে তাহলে সিবিআইকে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি এফআইআর দাখিল করে রাজ্যে তদন্ত করতে পারবে। কিন্তু 2018 সালে রাজ্য সরকার, অর্থাৎ বর্তমান রাজ্য সরকার, তারা এই যে জেনারেল কনসেন্ট অর্ডার সেটাকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে এবার থেকে 2018 সালের পর থেকে রাজ্যে যদি কোনো সিবিআই তদন্ত হয়, তাহলে সিবিআই যদি এফআইআর দাখিল করে তাহলে রাজ্যের অবশ্যই অনুমতি প্রয়োজন, অর্থাৎ রাজ্য সরকার যদি অনুমতি দেয় তবেই সিবিআই এই এফআইআর দাখিল করে তদন্ত করতে পারবে। মোটামুটি এইটাই আইন ছিল। তো এরপরে 2018 সালের পরে রাজ্যে অনেক সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি এফআইআর দাখিল করেছে এবং তদন্ত করেছে। তো এর জন্য 2021 সালে রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিরুদ্ধে একটি অরিজিনাল স্যুট দাখিল করে কেন্দ্র রাজ্য বিবাদ হিসাবে। রাজ্য সরকারের মূল দাবি এটাই ছিল যে রাজ্য সরকার জেনারেল কনসেন্ট অর্ডার এটাকে প্রত্যাহার করে নেওয়ার পরেও, অর্থাৎ যে আইন, সেই আইনটাকে প্রত্যাহার করে নেওয়ার পরেও রাজ্যের অনুমতি ছাড়াই সিবিআই কিভাবে তদন্ত করতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোর উপরে কেন্দ্র আঘাত আনছে রাজ্যের বিরুদ্ধে। তো এমনটাই অভিযোগ ছিল রাজ্যের এবং রাজ্য সরকার এ বিষয়ে সরাসরি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিল। তো এই নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। সেই শুনানিতে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তিনি বলতে থাকেন যে সিবিআই একটি স্বশাসিত সংস্থা, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের নজরদারিতে কাজ করে সিবিআই। পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্ত চলছে সেটা আদালতের নির্দেশে, এক্ষেত্রে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও সিবিআই একটি স্বাধীন সংস্থা, কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না। সিবিআই নিজে এফআইআর করেছে, কেন্দ্র কোনো এফআইআর করেনি রাজ্যের বিরুদ্ধে। তাহলে কেন্দ্রের বিরুদ্ধে কেন মামলা করা হলো? এই জন্য রাজ্য সরকার যে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে, অরিজিনাল স্যুট ফাইল করেছে কেন্দ্র রাজ্য বিবাদ হিসাবে, সেই মামলাটার মেনটেনেবিলিটি নেই এবং এইটাকে খারিজ করা হোক, এইটাই প্রিলিমিনারি অবজেকশন ছিল কেন্দ্রের। সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হয়, রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে কেন্দ্রের অধীনস্থ সংস্থাই হচ্ছে সিবিআই এবং সিবিআইয়ের এক্ষেত্রে কেন্দ্র সরকারই নিয়ন্ত্রণ করে সিবিআইকে অনেক ক্ষেত্রে, এবং সংসদে সিবিআই নিয়ে কোনো প্রশ্ন করা হলে তার উত্তর কেন্দ্র সরকারই দেয়। এছাড়াও রাজ্যের যে জেনারেল কনসেন্ট প্রত্যাহার, তারপরে কিভাবে সিবিআই এফআইআর দাখিল করছে রাজ্যের অনুমতি ছাড়া এবং তদন্ত করছে, এই বিষয়টাও সিরিয়াস লিগ্যাল ইস্যু তুলে ধরা হয় রাজ্যের পক্ষ থেকে। তো এরপরে গত 10ই জুলাই বুধবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি জাজমেন্ট দিয়েছে। সেই জাজমেন্টে তারা রাজ্যের যে প্রাথমিক দাবি, সেই দাবির গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করেছে এবং কেন্দ্র সরকার যে মেনটেনেবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিল, সে মেনটেনেবিলিটির উপরে যে প্রশ্ন তোলা হয়েছিল সেটাকে খারিজ করেছে মহামান্য সুপ্রিম কোর্ট এবং এই মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করেছে। এক্ষেত্রে কি অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। কোর্ট নম্বর 3 থেকে এই মামলার জাজমেন্টটি এসছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এই মামলাটি হচ্ছে অরিজিনাল স্যুট, নম্বর হচ্ছে 4/2021। পিটিশনার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলার জাজমেন্টটি দেওয়া হয়েছে 10/7/2024 সালে। দেজ ম্যাটার্স ওয়ার কল্ড অন ফর প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট টুডে, অর্থাৎ জাজমেন্টের জন্য ডাকা হয়েছিল 10/7/2024 সালে এবং সেটাকে প্রোনাউন্স করা হয়েছে। তো এই মামলায় পিটিশনারদের আইনজীবী ছিলেন কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি। রেসপন্ডেন্টদের গুরুত্বপূর্ণ আইনজীবী তুষার মেহতা স্যার, লার্নেড সলিসিটর জেনারেল কেন্দ্রীয় সরকারের। তো এবার এই মামলায় কি অর্ডার দেওয়া হয়েছে বা জাজমেন্ট দেওয়া হয়েছে? অনারেবল জাস্টিস B.R. গাভাই প্রোনাউন্স দ্য জাজমেন্ট অফ দ্য বেঞ্চ কম্প্রাইজিং হিজ লর্ডশিপ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা। অর্থাৎ অনারেবল জাস্টিস B.R. গাভাই এবং অনারেবল জাস্টিস মিস্টার সন্দীপ মেহতার বেঞ্চ এই জাজমেন্টটি দিয়েছে, অর্থাৎ প্রোনাউন্স করেছে জাজমেন্টটি অনারেবল জাস্টিস B.R. গাভাই।
এই জাজমেন্টে যেটা লেখা রয়েছে, উই ফাইন্ড দ্যাট ইন দ্য প্রেজেন্ট সুট দ্য প্লেনটিফ ইজ রেজিং দ্য লিগ্যাল ইস্যু as to whether after withdrawal of the consent under section 6 of the DSP Act, the CBI via the Defendant Union of India can continue to register and investigate cases in its area in violation of the provision of section 6 of the DSP Act. রাজ্য সরকার এখানে সিরিয়াস যে অ্যালিগেশনটা তুলেছে যে ডিএসপি অ্যাক্ট সেকশন 6-এর যে নোটিফিকেশন সেটিকে রাজ্য সরকার প্রত্যাহার করে নেওয়ার পরে কিভাবে এই ডিএসপি অ্যাক্ট সেকশন 6-কে ভায়োলেশন করে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তার এখতিয়ারভুক্ত এলাকায় অর্থাৎ রাজ্যের এখতিয়ারভুক্ত এলাকায় ইনভেস্টিগেট করতে পারে রাজ্যের অনুমতি ছাড়া, এইটা নিয়ে রাজ্য সরকার সিরিয়াস অ্যালিগেশন বা ইস্যুটা তুলেছে। অর্থাৎ রাজ্যের অনুমতি না নিয়েই কীভাবে তারা ইনভেস্টিগেট করেছে বিভিন্ন কেসে, এই বিষয়ে কিন্তু পিটিশনাররা সিরিয়াস তারা ইস্যু তুলেছিল এবং সেটা নিয়ে মূল মামলাটাই হয়েছে। The same has been sought to be attacked by the Defendant Union of India by raising various contentions challenging the maintainability of the suit. কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে এই মামলাটির মেনটেনেবিলিটি নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে যে এই মামলাটা মেনটেনেবল নয়, এই মামলাটা গ্রহণযোগ্য নয়, তার কারণে সিবিআই স্বশাসিত সংস্থা, সিবিআইকে কোনোভাবেই কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে না এবং সিবিআই তদন্ত যেটা চলছে পশ্চিমবঙ্গে সেটা কোর্টের নির্দেশে, সেক্ষেত্রে রাজ্যের অনুমতির প্রয়োজন নেই। এছাড়াও নানান দাবি তুলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের মূল অবজেকশন ছিল যে এই মামলাটি গ্রহণযোগ্য নয়। In our considered opinion, the contentions raised by the defendant do not merit acceptance and for the reasons given herein before are rejected. The preliminary objection is therefore rejected. তার মানে এখানে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় বললেন যে কেন্দ্রীয় সরকার যে প্রিলিমিনারি অবজেকশন তুলেছিল যে এই মামলাটি মেনটেনেবল নয়, গ্রহণযোগ্য নয়, সেই দাবিটি তারা রিজেক্ট করলো। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দাবি এক্ষেত্রে রিজেক্ট করা হলো। কেন্দ্রীয় সরকার যেটা বলেছিল যে এই মামলাটি গ্রহণযোগ্য নয়, সেই দাবিটাকে সুপ্রিম কোর্ট মানল না। সুপ্রিম কোর্ট মনে করেছে এই মামলাটি গ্রহণযোগ্য, এই মামলার শুনানির প্রয়োজন। এক্ষেত্রে রাজ্য সরকার যে ইস্যুটা তুলেছে, তারা যেটা বলেছে যে তারা জেনারেল কনসেন্ট যে অর্ডার সেটাকে প্রত্যাহার করে নিয়েছিল। তার ফলে কেন্দ্রীয় সরকারের এজেন্সি সিবিআই যদি রাজ্যের এখতিয়ারভুক্ত এলাকায় কোনো তদন্ত করে, এফআইআর দায়ের করে, তাহলে সেক্ষেত্রে রাজ্যের অনুমতি প্রয়োজন। এক্ষেত্রে রাজ্যের অনুমতি ছাড়া কিভাবে তারা এই কাজটি করতে পারে? তাহলে যে প্রভিশনটা রয়েছে ডিএসপি অ্যাক্ট সেকশন 6-এ, সেটার তো ভায়োলেশন হচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এক্ষেত্রে আঘাত আসছে, এমনটাই নানান দাবি তারা তুলেছিল। তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনে করছে যে এক্ষেত্রে এর শুনানি প্রয়োজন এবং কেন্দ্রীয় সরকার যে দাবিটা করেছিল যে এর মামলার মেনটেনেবিলিটি নেই, সেই দাবিটাকে সুপ্রিম কোর্ট গ্রহণ করলো না। সুপ্রিম কোর্ট মনে করছে এই মামলা মেনটেনেবল। হাউএভার উই ক্ল্যারিফাই দ্যাট দ্য অ্যাফোরসেড ফাইন্ডিংস আর ফর দ্য পারপোজ অফ ডিসাইডিং প্রিলিমিনারি অবজেকশন অ্যান্ড উইল হ্যাভ নো বিয়ারিং অন মেরিটস অফ দ্য স্যুট। দ্য স্যুট শ্যাল প্রসিড ইন অ্যাকর্ডেন্স উইথ ল অন ইটস ওন মেরিটস। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে যে তারা প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের তোলা মেনটেনেবিলিটি ইস্যুটাকে রিজেক্ট করছে। তার মানে এই নয় এই যে মূল মামলা সেটার উপরে এটা কোনো প্রভাব ফেলবে। মূল মামলাটা হবে মূলত তার মেরিট থাকবে আইনের ওপরে, উইথ ল অন ইটস ওন মেরিটস, অর্থাৎ আইনের ওপরেই কিন্তু মূল মামলাটি বিচার করা হবে। লিস্ট দ্য স্যুট অন 13 অগস্ট 2024 ফর ফ্রেমিং অফ ইস্যুস। 13 অগস্ট 2024 সালে এই মামলার পরবর্তী শুনানির জন্য রাখা হয়েছে। এক্ষেত্রে বলে রাখি যে এই যে অর্ডারটি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, সেই অর্ডারে কোনোভাবেই বর্তমানে যে মামলাগুলি চলছে মানে সিবিআই তদন্তের, সেই মামলাগুলোর ওপরে কিন্তু কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। শুধুমাত্র রাজ্য সরকার যে মামলাটি করেছিল সেই মামলাটিকে গ্রহণ করা হলো এবং পরবর্তীতে তার শুনানি চলবে, এমনটাই বলা হয়েছে। পরবর্তীতে এই মামলার যখন ফাইনাল জাজমেন্ট আসবে তখন দেখা যাবে যে 2018 সালের পরে রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই যে মামলা দায়ের করেছিল, তদন্ত করছে, তার ভবিষ্যৎ কী হয়। আপাত অর্থে রাজ্যের 2018 সালের পর থেকে যে মামলা করেছিল সিবিআই, সেই মামলাগুলো যেমনটা চলছে তেমনটাই চলবে। তার কারণ এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট কোনো অবজারভেশন দেয়নি সেই সমস্ত বিষয়ে। শুধুমাত্র রাজ্যের করা মামলাটিকে গ্রহণ করা হলো এবং কেন্দ্রীয় সরকার যে দাবিটা তুলছিল সেই দাবিটাকে রিজেক্ট করা হলো। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মেনটেনেবিলিটি ইস্যুটাকে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট মনে করছে যে এই মামলাটি মেনটেনেবল এবং মামলাটির ফার্দার শুনানির প্রয়োজনীয়তা রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।